রাজা, বাবা আমার বিয়ে ঠিক করেছে, চলো না আমরা দুজন পালিয়ে যাই। হেরে যাওয়া ভালোবাসা এটা হয় না তোমার। তোমার বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে তোমায়। তোমার তার মনে এভাবে কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। আমি এত কিছু শুনতে চাই না, আমি তোমার সাথে পালিয়ে যাব, ব্যাস। তার মানে তুমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দেবে? কেন বুঝতে পারছো না রাজা? এটা না করতে পারলে আমার বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে আমার, তখন কি করব আমি? তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো যেন এই বিয়েটা সে ভেঙে দেয়। তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টা করিনি? বিশ্বাস করো, বাবা মা আমার কোনো কথাই মানবে না, ওনাদের আমি ভালো করেই চিনি। দেখো তোমার একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি আমি। হ্যাঁ বলো। তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে পারলেও আমি দিতে পারবো না। আমি কিছুতেই তাদের অমতে বিয়ে করতে পারবো না। দীর্ঘ একটা বছরের রিলেশনের পরে এই কথাটা বলতে পারো না তুমি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি প্লিজ বিয়েটা করে ফেলো। আর কেউ খুশি না হলেও আমি খুব খুশি হব। আমি অন্য কারো বউ হলে তোমার কষ্ট হবে না? না, হবে না। এটা বলতে পারলে তুমি? হ্যাঁ পারলাম। আমি তোমার সাথে আর বেশি সময় কথা বলতে চাই না, প্লিজ চলে যাও। গিয়ে নিজের বিয়ের জন্য প্রস্তুতি নাও। আর যত দ্রুত সম্ভব আমায় ভুলে থাকার চেষ্টা করো। রাজার কথা শুনে তমার চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়তে লাগলো। রাজার সাথে আর কোনো কথা না বলে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল। রাজা ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপরে ওর মোবাইলটা হাতে নেয়, একটা নম্বরে ডায়াল করে। ফোনটা রিসিভ হবার পরে বলতে লাগলো, আমি আমার দায়িত্ব পালন করেছি, একদম চিন্তা করবেন না। তমা এখন আপনার পছন্দ করা পাত্রকে বিয়ে করবে। আমায় বাঁচালে বাবা। তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো আমি আসলে জানি না। তুমি খুব ভালো ছেলে। আমি কিন্তু চাইলেই আপনার মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে পারতাম। এমনকি এখনও যদি বলি ও শুধু আমার কথাই শুনবে। আমি জানি বাবা, তাই তো তোমাকে অনুরোধ করছি আমার মেয়ের জীবন থেকে সরে যেতে। তোমায় বিয়ে করে আমার মেয়ে কি পেত বলো? না আছে তোমার অর্থ সম্পদ। তুমি জানো আমি তোমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছি সে কত বড় অফিসে চাকরি করে। রাজা একটা দীর্ঘশ্বাস ফেলে তমার বাবার ফোনটা কেটে দিল। তমার বাবাকে কথা দিয়েছিল রাজাও যেভাবেই হোক ও তমাকে ওনার কাছে ফিরিয়ে দেবে। নিজের কথা রক্ষা করার জন্য নিজের ভালোবাসাকে বলে দিল রাজা। এবার ওর শুধু একটাই চাওয়া, এই বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তবে আর কোনো দায়বদ্ধতা থাকবে না রাজার। ফোনটা রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাজা। বাড়িতে ফিরতেই রাজার মা ওকে প্রশ্ন করে, কি ব্যাপার বাবা, মনমরা হয়ে বসে আছিস কেন? কিছু না মা। কিছু না বললেই হলো? কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা একদম ভালো যাচ্ছে না। কি হয়েছে আমায় বলবি? বললাম তো মা, কিছু হয়নি। আচ্ছা রাজা, একটা মেয়ের কথা বলেছিলি না, তোমা না কি নাম? ওকে তো নিয়ে আসার কথা ছিল বাড়িতে, কই তার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মেয়েটার সাথে কি ঝগড়া হয়েছে তোর? মা, তমা আর আসবে না এই বাড়িতে। কেন আসবে না? আমি ঠিক জানতাম তুই নিশ্চয় কোনো ঝামেলা করেছিস ওর সাথে। না মা, সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে কি? তোমার বিয়ে ঠিক হয়েছে মা, আমি আগামী সপ্তাহের বিয়ে। এই বলে রাজা ওর মায়ের সামনে থেকে চলে গেল। ছেলের মনের দুঃখের কারণ বুঝতে বাকি রইল না ভদ্র মহিলার। এদিকে তমা বাড়িতে ফিরে এসে ওর বাবা মায়ের কাছে নিজের বিয়ের সম্মতির কথা স্বীকার করে। মা, আমি এই বিয়েতে রাজি, তোমরা সামনে এগোতে পারো। শোনো মা, তোমার যদি মনে হয় আমি তোমার রূপ বা টাকা দেখে পছন্দ করেছি, তবে তোমার সেই ধারণা ভুল। সেটা জেনে তো কোনো কাজ নেই তোমার। আমি বিয়েতে মত দিয়েছি এইটুকুই যথেষ্ট নয়? তোমরা তো এটাই চেয়েছিলে। তমার মা আর কোনো কথা বলল না ওর সাথে। সে বুঝতে পারছে মেয়ে মুখে স্বীকার করলেও মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারছে না। পরের সপ্তাহে বেশ ধুমধামে তমার বিয়ে হয়। ওর হাজবেন্ডের নাম রাঘব, একা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। বাসর রাতে এক হাত ঘোমটা টেনে বসে আছে তমা। একটু পরে রাঘব এসে ঘরের ভিতরে ঢুকলো। দরজাটা বন্ধ করে ওর পাশে এসে বসলো। তমার ওপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল। তমা একবার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু মুখে কোনো কথা বলল না। রাঘব হঠাৎ তমাকে কিছু বুঝতে না দিয়ে ওকে ধাক্কা মেরে বিছানার ওপরে ফেলে দিল। এরপর ওর শরীরের ওপরে উঠে পড়ে। তমা রাঘবকে বাধা দিয়ে বলতে লাগলো,
এ কি কি করছেন এগুলো? চলো না, আগে একটু ভালোবাসি তোমায়, তারপরে কথা বলবো দুজন। আপনার কি খুব তাড়া? ঠিক আছে, আমি নিজে থেকেই সবটা খুলে দিচ্ছি, আপনাকে কষ্ট করে খুলতে হবে না। এই বলে তমা নিজের ব্লাউজে হাত দেয়। ব্লাউজের হুকটার ওপরে হাত দিতেই রাঘব ওকে বাধা দিল। থাক থাক, আমি দুঃখিত। আমি মনে হয় একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম। তমা আবার স্বাভাবিক হয়ে বসল। রাঘব একটু পরে বলতে লাগলো, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। কি উপহার? ওয়েট, 1 মিনিট। রাঘব বিছানা থেকে উঠে যায়। এরপরে টেবিল থেকে একটা বক্স নিয়ে আসলো। বক্সটা এনে তমার হাতে দিল। তমা জিজ্ঞেস করে, এটা কি? গিফট খুলে দেখতে হয়। তমা বক্সটা খুলে দেখলো ভেতরে একটা হাত ঘড়ি। ঘড়িটা ভীষণ সুন্দর। এই ধরনের ঘড়ি তমার খুব পছন্দের। তবুও চোখে মুখে নিজের প্রসন্নতা দেখালো না। ছোট করে একটা ধন্যবাদ জানালো নিজের স্বামীকে। আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদ কিসের? কিসের আবার? এই যে ঘড়িটা গিফট করলেন আমায়। এটা এমন কোনো ব্যাপার নয়। আপনি বরং ঘড়িটা নিজের কাছেই রেখে দিন। কেন? আমি কিছুই গিফট দিতে পারলাম না আপনাকে। কে বলেছে গিফট পাবো না আমি? মানে? আজ যে আমি তোমার সব থেকে মূল্যবান জিনিসটা গিফট হিসেবে নিয়ে নেব, এর থেকে বড় গিফট একজন হাজবেন্ডের কাছে আর কি হতে পারে? আমি বুঝলাম না ঠিক। একটা মেয়ে বাসরাতে তার স্বামীকে বড় গিফট হিসেবে কোন জিনিসটা দেয় জানো তো? তার সতীত্ব, আই মিন ভার্জিনিটি। তুমি আজ আমায় ভালোবেসে নিজের সতীত্বের বিসর্জন দেবে, এর থেকে বড় গিফট আর কি আছে? স্বামীর কথা শুনে তমা কিছুক্ষণ চুপ করে বসে রইল। এরপরে মুখ তুলে রাঘবকে বলতে লাগলো। আমি ভার্জিন নই। তমার কথা শুনে রাঘব হেসে উঠে বলতে লাগলো, মজা করছো আমার সাথে, তাই না? আপনার কি মনে হয় এটা ঠাট্টা করার মতো কোনো বিষয়? আমি ভার্জিন নই। নিজের সতীত্ব বিয়ের আগেই কাউকে বিসর্জন দিয়েছি আমি। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, মিথ্যে বলবো না আপনাকে। কে সেই ব্যক্তিটি? আমার বয়ফ্রেন্ড। তমার কথা শুনে রাঘব আরো বেশি চমকে গেল। তোমার বয়ফ্রেন্ড ছিল, সেটা তো আমাকে আগে বলোনি। বলার সুযোগ পেলে তখন তো বলবো। বিশ্বাস করো, আমি তোমার কথা এখনো বিশ্বাস করতে পারছি না। আমার এখনো মনে হচ্ছে তুমি আমার সাথে ফান করছো। আমি কারোর সাথে ফান করতে পছন্দ করি না। রাজা নামের একজনকে ভালোবাসতাম আমি, তার সাথেই সবকিছু হয়ে গেছে আমার। তুমি তাহলে আমায় বিয়ে কেন করলে? কি করতাম বলুন? আমি যে নিজের বাবা মাকে কষ্ট দিতে চাইনি। আমার বাবা মা এক প্রকার জোর করেই আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। এই বিয়েতে বিন্দুমাত্র মত ছিল না আমার। নিজের স্ত্রীর কথা যতই শুনছে রাঘবের মুখ বিষণ্ণতার আধারে ছেয়ে যাচ্ছে। তমা লক্ষ্য করলো সেটা। একটু পরে রাঘব নিচের পাঞ্জাবিটা খুলে ফেলে। তারপর বিছানার ওপরে শুয়ে পড়ল। তমা কি করবে বুঝতে পারছে না কিছুই। বিছানার ওপরে বসে রইল। রাঘব ওকে বলল, কি বলো? বসে আছো কেন? শুয়ে পড়ো। নিজের শরীরের ভারী গহনাগুলো খুলে তমা রাঘবের পাশে শুয়ে পড়ল। এই প্রথম কোনো পুরুষের সাথে বিছানায় শেয়ার করছে তমা। রাজার সাথে আসলে ওর কিছুই হয়নি। ওদের দুজনের সম্পর্কের ভেতরে কোনোদিন কোনো ধরনের অনৈতিকতা ছিল না। তমা ইচ্ছে করেই রাঘবকে কথাগুলো বলল যাতে রাঘব ওর থেকে দূরে থাকে। কিন্তু তমা এমনটা কেন করলো ও নিজেও জানে না। আদেও কি কিছু পাল্টাবে এত বড় একটা মিথ্যে অপবাদ নিজের ওপরে চাপিয়ে দিয়ে? রাঘবের অনাবৃত শরীরের উত্তাপ অনুভব করতে পারছে তমা। একবার ঘুরে রাঘবের দিকে তাকালো। ওর পেশিবহুল বাহুর দিকে তাকিয়ে রইল। তমার ইচ্ছে করছে রাঘবের ভারী শরীরটা উপরে রেখে নিজেকে পিষে ফেলতে, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন বারবার বাধা দিচ্ছে ওকে। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো তমা। এরপরে কখন ঘুমিয়ে পড়েছে ওর নিজের খেয়াল নেই। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই তমা দেখতে পায় রাঘব নেই ওর পাশে। বিছানা থেকে উঠে তমা বাইরের দিকে চলে যায়। কোথাও খুঁজে পেল না রাঘবকে। ছাদে গিয়ে দেখলেও রাঘব হাতে একটা সিগারেট নিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তমা ওর কাছে গিয়ে বলল, কি করছেন এখানে সকাল সকাল? কিছু না। তুমি আসতে গেলে কেন এখানে?
বাহ, আমি কি এই বাড়ির ছাদে আসতে পারি না? রাঘব কিছু না বলে সামনের দিকে তাকিয়ে রইল। একটু পরেও তমাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কি স্মোক করতো? হঠাৎ এই প্রশ্ন কেন? জানতে ইচ্ছে করছে। না, ও এসব পছন্দ করতো না। রাঘব খুব ভালো ছেলে ছিল। তার মানে তুমি কি চাও? তুমি কি বলতে চাও? যারা সিগারেট খায় তারা সবাই খারাপ? না, আমি সেটা বলতে চাইনি। এখন কি করে সে? পড়াশোনা করছে। ও আমার এক ব্যাচ সিনিয়র ছিল। ও আচ্ছা, এই ব্যাপারে তোমার বয়ফ্রেন্ডের বুদ্ধি আছে বলতে হবে। জুনিয়রদের পড়ানো এত সহজ কাজ নয় কিন্তু। ভুল ধারণা, আমি প্রথম প্রপোজ করেছিলাম ওকে। তাই নাকি? হ্যাঁ। তো রুম ডেট তোমার ইচ্ছাতেই হয়েছিল নাকি তার ইচ্ছেতে? একসাথে কতক্ষণ ছিলে তোমরা? তমার রাঘবের এই প্রশ্নটা মোটেও ভালো লাগলো না, তাই ও ইগনোর করার চেষ্টা করে। রাঘব আবারও প্রশ্ন করে ওকে। কি হলো, কিছু বলছো না কেন? নাকি সে জোর করেছিল তোমাকে? তমা রাঘবের প্রশ্নের প্রতি কোনো প্রকার আগ্রহ না দেখিয়ে নিচের দিকে চলে গেল। রাঘব এক মনে দাঁড়িয়ে থেকে স্মোক করতে লাগলো। রুমে ফিরে রাঘব রেডি হয়ে অফিসে চলে যায়। তমার কাছে রাজার একটা ফোন কল আসে। রাজার কল পেয়ে একটু অবাক হলো তমা। কলটা রিসিভ করতেই রাজা বলে উঠল। কেমন আছো তোমার? বাসর ঘর কেমন কাটলো তোমার? খুব ভালো, তুমি কেমন আছো? আমার খারাপ থাকার কি কোনো কারণ আছে? সেটাই তো, তুমি কেন খারাপ থাকবে? নিজের জীবন থেকে আমায় খুব ভালো আছো তো তুমি? আমি তোমাকে নিজের জীবন থেকে তাড়াইনি। তাহলে কি আমি নিজে থেকে সরে এসেছিলাম তোমার জীবন থেকে? তুমি কিন্তু এখনো আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে না। কি উত্তর দিব? বাসর ঘর কেমন কাটলো তোমার? খুব ভালো কেটেছে। জীবনের সব কিছু ভুলতে পারলেও গতকাল রাতের কথা কখনোই ভুলতে পারবো না আমি। বাহ। আমায় কল করেছো কেন? কেন, তুমি কি খুশি হওনি নাকি তোমায় মনে করাতে? তুমি আমার কাছে এখন একজন পরপুরুষ ছাড়া কিছুই নাও। আমি চাই না আমায় আমার স্বামী ছাড়া অন্য কেউ যখন তখন মনে করুক। এটা বলতে পারলে তুমি তোমা? হ্যাঁ, বলতে পারলাম। তুমিই বাধ্য করেছো আমায়। সেদিন এইভাবে আমার হাতটা ছেড়ে না দিলে হয়তো এই জায়গায় বসে আজ আমার চোখের জল ফেলতে হতো না। এই বলে তমা কলটা কেটে দিল। সারাটা দিন কেটে যায়। রাতের বেলা তমা গিয়ে বিছানার ওপরে শুয়ে পড়ে। রাঘব এখনো ফেরেনি অফিস থেকে। তমা ভাবলো একবার কল করবে ওকে, কিন্তু পরক্ষণেই নিজেকে গুটিয়ে নিল। অনেকটা সময় পরে ঘুম ভাঙতেই তমা দেখতে পায় ঘরের লাইট জ্বলে আছে। তাকিয়ে দেখতে পায় রাঘব বসে আছে চেয়ারের ওপরে। ওর গায়ে এখনো অফিসের পোশাক। রাঘব তমাকে আঙ্গুলের ইশারায় নিজের কাছে ডাকলো। নিজের স্বামীর এই ইশারা উপেক্ষা করতে পারল না তমা। এগিয়ে যায় ওর দিকে। তমা গিয়ে রাঘবের পায়ের কাছে বসলো। রাঘব হাতের একটা আঙ্গুল তমার মুখের ভিতরে পুরে দিল। তমা আলতো করে আঙ্গুলের উপরে একটা কামড় বসিয়ে দেয়। আউচ! এটা কি করলে তুমি? যা করেছি বেশ করেছি। রাঘব নিজের পা দুটো তমার কাঁধের উপরে উঠিয়ে দিল। তমা তাকিয়ে রইল ওর দিকে। তমা রাঘবের পা থেকে জুতো জোড়া খুলে নিল। এরপর রাঘব তমাকে হাতের ইশারায় উঠে দাঁড়াতে বলল। তমা তাই করে। নিজের পা দুটো প্রসারিত করে রাঘব তমাকে ওর কোলে স্থান করে দিতে বলে। তমা রাঘবের কোলের উপরে বসতেই রাঘব ওকে শক্ত করে জড়িয়ে দিল। তমার ঘাড়ের চুলগুলোর ভিতরে নিজেকে গুছিয়ে দিল রাঘব। এরপর তমাকে নিচের দিকে ফিরিয়ে ওর বুকের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তমাকে রাঘব ধীরে ধীরে বলতে লাগলো। ব্লাউজটা খোলো আমি পারবো না, লজ্জা করছে। প্লিজ, চলো না। তুমি নিজের হাতেই খুলে নাও। বিছানায় চলো আমার সাথে। বিছানায় গিয়ে কি করব? তোমায় আদর করব। শুধুই আদর, আর কিছু নয়? যন্ত্রণা দেব তোমায়। কেমন যন্ত্রণা? সুখের যন্ত্রণা। চলো না, তোমায় নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। এই বলে রাঘব তমাকে কোলে তুলে নিল। এরপর ওকে বিছানার ওপরে ছুঁড়ে মারে। তমার শরীরের উপরে উঠে পড়ল রাঘব। তমা ওকে বাধা দিয়ে বলল। এইভাবেই শুরু করবে নাকি প্যান্ট ব্লেজার খুলে নাও? না, আজ সব কিছু নষ্ট করব।
এই বিছানার চাদরটাও নষ্ট করব আজ। ছি, তোমার মুখে কিছুই আটকায় না। রাঘব তমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তমা সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা করতে লাগলো, কখন রাঘব পুরোপুরি তমাকে নিজের করে নেবে। হঠাৎ তমা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, কারোর ছায়া দেখতে পেল সে দরজার ওপাশে। তমা বলে উঠল, কে কে ওখানে? এরপর তমা যে দৃশ্য দেখতে পায় নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দরজার সামনে রাজা দাঁড়িয়ে আছে। রাজা তমাকে বলতে লাগলো, না, তুমি এটা করতে পারো না তোমা। আমার অধিকার তুমি অন্য কাউকে দিতে পারো না। তমা রাঘবকে ধাক্কা মেরে বিছানার ওপরে উঠে পড়ে। রাঘব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে। কি হলো তমা, উঠে গেলে কেন? তমা উঠে দরজার দিকে চলে গেল, কিন্তু তখন কাউকেই দেখতে পেল না সে। তমা হতাশ হয়ে ফিরে আসে। কি হলো, এভাবে উঠে কোথায় চলে গিয়েছিলে? কাকে খুঁজছো তুমি? ও ছিল, ও এখানেই ছিল। কে ছিল? রাজা। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমা? এই বাসার ভিতরে আর কে আসবে? না, আমি স্পষ্ট দেখেছি রাজা ছিল এখানে। কি বলছো পাগলের মতো? চলো শুয়ে পড়ি। এই বলে রাঘব আবারও তমাকে নিয়ে শুয়ে পড়ে। ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। তমা কান্না ছুড়ে দিল। রাঘবের বুঝতে বাকি নেই কিছু একটা চলছে তমার মনের ভিতরে, তাই ও তমাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। পরের দিন রাঘব জগিং করে ফিরে এসে দেখতে পায় তমা ব্যালকনির জানালা ঘেঁষে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই সুযোগ রাঘব তাড়াতাড়ি রুমের দিকে চলে যায়। তমার ফোনটা হাতে নিল রাঘব। গত রাতেই ওর ফোনের পাসওয়ার্ড ক্র্যাক করে রেখেছিল রাঘব, তাই ফোনটা খুলতে সমস্যা হয়নি। রাঘব কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে রাজার নম্বরটা বের করে, এরপর বাইরে চলে যায়। কয়েকটা দিন কেটে যায়। রাঘব আর তমা এতগুলো দিন এক ছাদের নিচে থাকলেও ওদের ভিতরে কোনো প্রকার স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। রাঘবও জোর করেনি তমাকে। তমার মনের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে রাঘব, তাই ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে স্পর্শও করেনি। রাঘব তমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। এরপর রাঘব কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তমা ওকে জিজ্ঞেস করে, কেউ কি আসবে এখানে? হ্যাঁ, আমার একজন গেস্ট আছে। আপনার গেস্ট? আগে তো বললেন না। আগে বলিনি তো কি হয়েছে, এই যে এখন তো বললাম। একটু পরে রাজা এসে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। তমা বেশ অবাক হলো ওকে দেখে। তমা জিজ্ঞাসা করলো, এ কি রাজা, তুমি এখানে? আমি ওনাকে এখানে আসতে বলেছি তমা। কি, তুমি আসতে বলেছো? কিন্তু কেন রাঘব? রাজাকে তমার পাশে বসালো রাঘব। তমা রাঘবকে প্রশ্ন করে, আচ্ছা, তোমার খামের ভেতরে হাতে ওটা কি? সেই সকাল থেকে দেখছি। তুমি নিজেই দেখে নাও। তমা খামটা খুলে দেখতে পায় ভিতরে একটা ডিভোর্স লেটার। তমা চমকে গেল ডিভোর্স লেটারটা দেখে। এ কি, আপনি আমাকে? বেশি নাটক করলে কিন্তু কাগজটা ফিরিয়ে নেব। রাঘব হেসে তমা আর রাজাকে উদ্দেশ্য করে বলে, এটা হয় না ভাই, আমি চাই না। আমি চাই আপনারা দুজন সুখে থাকুন। তমা আপনাকে ছেড়ে আমার কাছে এইভাবে চলে আসুক, আমি চাই না। তোমাকে আমি এই কয়দিন যতটুকু চিনেছি, ওর জীবনে আপনি ছাড়া কোনো অস্তিত্ব নেই। আমি ওকে নিয়ে কখনোই সুখী হতে পারবো না, তাই নিজে থেকেই সরে গেলাম। এরপর রাঘব তমাকে রাজার হাতে তুলে দিয়ে চলে গেল। দিন শেষে দুটো ভালোবাসা পূর্ণতা পায়, আর একটা না বলা ভালোবাসা হেরে যায়। ভালোবাসা হয়তো এমনই হয়, কখনো কখনো নিজের প্রিয় মানুষগুলোর জন্য জীবনের সবটুকু ত্যাগ করে দিতে হয়।